কেন্দ্র যেটা দেয় তার সাথে রাজ্যকেও 40% টাকা দিতে হয়। এটা আমাদের জিএসটি তুলে নিয়ে যায় একটা ট্যাক্স, সেখান থেকে আমাদের ভাগ দেয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে 8 কোটি পরিসংখ্যানটা বলা হলো, তার মধ্যে প্রায় 40% লোক বাদ দেয়। তারা কোনো কাজ আর করে না, মানে কোনো মানে সাবসিডিও পায় না। কারণটা কি? কারো বাড়িতে একটা বাইক থাকলে পাবে, কারো বাড়িতে একটা স্মার্টফোন থাকলে ফোন থাকলে পাবে, নানা রকম রেস্ট্রিকশন। সেই জন্য বামপন্থী যে লোকগুলো পায় না, কোটি কোটি লোককে আমরা আমাদের কাছ থেকে দিই। এটা মাথায় রাখবে। যার জন্য ওটার নাম হচ্ছে খাদ্যসাথী। আর দেবে সেটা সেরকম সেই যে যারা গ্রহণ করে এবারে তাদের জন্য কি করা হবে। আমি বলবো এটা মিনিস্ট্রির অপরচুনিটি টাকা অ্যাভেলেবেল হতে হবে। আগে খাদ্যসাথীতে মানুষকে খাদ্য দেওয়া আমার কাজ, বহন যারা করে তাদের একটা নির্দিষ্ট টাকা দেওয়া হয় এবং তারা পায়। কিন্তু রোজ রোজ যদি কেউ দাবি করে, সেই দাবি মানার জন্য টাকা আছে কিনা, অর্থ বরাদ্দ আছে কিনা, এটা আমাদের এখন পর্যন্ত ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি। আর এরকম প্রস্তাব থাকলে ক্যাবিনেটে আসবে খাদ্য দপ্তর, তখন আমরা কালেক্টিভ ক্যাবিনেট সেখানে ডিসাইড হবে। সবাই যদি বলে চালের দাম দেবো, গমের দাম দেবো, বিনা পয়সায় বস্তার দাম দেবো, যে বহন করবে নিশ্চয়ই তার পরিমাণ সে খাটবে, তারা আমি পাবো। তাদের সময় সময় বাড়ানো হয় না, কথাটা সর্বৈব মিথ্যা হয়। হয়তো ইনফরমেশন নিয়ে যে উপস্থিত আছে তাকে দিয়ে কেউ লড়াই করতে পারে, করতে পারে না, এরকম অনেক কিছু আমার জানা। আমি বলছিলাম তুমি অনেক লড়াই করছো, তোমাকে তো ব্যাপারটা বুঝিয়েছে, তুমি বলছো সত্যিভাবে বলছো। কিন্তু আমার মনে হয় এইসব কেসগুলো একটু সেন্সিটিভলি ভেবে দেখো আমার কোনটা প্রায়োরিটি। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ। আমার তৃতীয় প্রশ্ন বর্তমানে এবং প্রত্যেকটা জেলাতে 5,000 টাকা করে একটা অর্থ চিন্তা জয়ন্ত দা জয়ন্ত আপনার এমনি আমরা ছোট করে যথেষ্ট বেড়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স গঠন করে বাজার নিয়ন্ত্রণে কখনো কখনো একদম মাঠে নেমে এটা প্রতিরোধ করবার চেষ্টা করে। কিন্তু সাধারণ মানুষের দিকে তাকিয়ে রেশন পরিষেবার মধ্যে অতি প্রয়োজনীয় দ্রব্য হিসাবে চালের যেমন দেওয়া তেমনি তেল এবং ডাল কিংবা আলু এরকম দ্রব্য রেশন সরবরাহ করার কোনো পরিকল্পনা আছে? সবটা আমাদের হাতে নেই। আমরা মানুষকে যখন আলুর দাম বাড়ে সাপ্লাই করি, আপনারা দেখছেন আলু উৎপাদনে বাংলা দ্বিতীয়, কিন্তু হলে কি হবে? চাষিদের দোষ নয়, আমরা ক্রপ ইন্স্যুরেন্সের রুটি জিনিস আনি, কিন্তু কিছু লোক ব্যবসা করবার জন্য সেটা বাইরে নিয়ে যায়, এমনকি এক্সপোর্ট করে। আগে 75 একটাও পেঁয়াজ বাংলায় হতো না, আমরা আসার পর আমি 75% পেঁয়াজ বাংলায় তৈরি করছি, কিন্তু সেই পেঁয়াজটা
তাদের বিধায়ক তহবিলে এতটা টাকা আপনার কষ্ট যে মাননীয় স্পিকার সাহেব, মাননীয় চিফ সেক্রেটারি সাহেব, মাননীয় বিধায়ক সাহেব, মাননীয় গৌতম দেব মহাশয় সবার কাছে গিয়েও আমি আমার কতটা জমা দেওয়া সত্ত্বেও টেন্ডার হয় না, এটি হয় না, রিসিপ্ট জমা করে না, ইঞ্জিনিয়ার সাইট পরিবেশন যায় না, এতগুলো অভিযোগ আপনার সামনে রাখা আপনাকে আমি একটি লিখিত চিঠি আপনি চিঠিটা দিয়ে দিন, আপনি দেখতে পারেন। এই ব্যাপারটা সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাকে বলে দিলাম, আপনি আমার সাথে দেখা করে দেবেন, কিন্তু আপনি দুর্ভাগ্যবশত সাথে আপনি আমার সাথে দেখা করে এটা জানলেন। প্লিজ হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহাশয় থেকে আমি জানি না আপনি এই রেগুলেশন আছে সেটা আলোচনা হবে পরে, কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার যেটা আমাদের সকলকে আঘাত দিচ্ছে এবং যেটা আমাকে দুঃখ দিচ্ছে এবং মানসিকভাবে আমরা দুশ্চিন্তায় আছি। ভারতবর্ষের ইতিহাসকে বুঝতে হবে। ভারতবর্ষ যখন ইউনাইটেড ছিল, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত তিনটে মিলে কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া ছিল। দেশ ভাগের পরে পাকিস্তান আলাদা হয়ে গেছে, বাংলাদেশ আলাদা হয়ে গেছে, ভারতবর্ষ আলাদা হয়ে গেছে। আজকে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, আমি এসব ব্যাপারে ইন্টারফেয়ার করবো না, কারণ বাংলাদেশটা অন্য দেশ, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু এই হাউসে থেকে আমি একটু বলতে চাই যে কিছুদিন আগে আমাদের প্রায় ৭৯ জন মৎস্যজীবী তারা ট্রলার নিয়ে ভুল করে ঢুকে গিয়েছিল। আগে আমরা বুঝতে পারতাম না কোনো মৎস্যজীবী ঢুকে গেলে যে তারা আদৌ বেঁচে আছে কিনা, কোথায় আছে। এখন আমরা একটা কার্ড সিস্টেম করেছি, আমরা ট্র্যাকিং করতে পারি এবং আমরা ট্র্যাক করে নিলাম, তাহলে বাংলাদেশে থানায় নিয়ে যাওয়া হয়েছে, ডিটেন করে রাখা হয়েছে, তারপরে তাদের জেলে নিয়ে যাওয়া হলো। আমি হাউসে বলতে আমার কোনো দ্বিধা নেই, এটা আমাদের এতে আমি জানি না ইন্টারন্যাশনাল চুক্তি অলঙ্ঘন হয়েছে কিনা, কিন্তু আমি সেটা করতে চাই না। কিন্তু আমরা নিজেরা আইনজীবী দিয়েছি তাদের জন্য। ভারত সরকারকে বারবার ব্যাপারটা আমরা জানিয়েছি, কিন্তু আজও তারা মুক্তি পায়নি। আগে কিন্তু এটা হতো না। তার পরিবর্তে একটা ঘটনা হল, বাংলাদেশের একটা জাহাজ এখানে এসে ক্যাপসাইজ হয়ে গেছে, বাংলাদেশের একটা ট্রলার। আমরা কিন্তু তাকে উদ্ধার করেছি, তাকে চিকিৎসা করেছি এবং তাকে কিন্তু আমরা তার মর্যাদা সহ তার পাসপোর্ট ছিল, অফিসিয়াল ডকুমেন্ট ছিল বলে আমরা ফিরিয়ে দিয়েছি। কিন্তু আজকে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক শপিং, অনেক পূর্ব যারা পূর্বেও এসেছিলেন, তাদের অনেক আত্মীয় স্বজনে ওখানে সম্পত্তি আছে, তাদের পরিবার আছে, তাদের পরিজন আছে, এরপরে তারা থাকে, কিন্তু ওখানে মেয়ের বিয়ে হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, তারা কিন্তু অফিসিয়াল পাসপোর্ট হোল্ডার। আমি বেআইনি অনুপ্রবেশের কথা বলছি না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, কারণ বিএসএফ পাওয়ার দেয়, আমরা পাহারা দিই না বড়, এটা তাদের দায়িত্ব। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পদচারে আমরা সেই পদটাকে আমাদের পদ করে মেনে নিই। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মাউথ, একদম চুপ করে আছে। আর তার পার্টি রোজ মিছিল মিছিল করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার, কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো, সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী
তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই আজকে এই হাউস থেকে, আশা করি এটা সবাই আমরা একমত, কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে, তারা ভালো থাক, সুস্থ থাক, তারা সুন্দর থাক, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন, যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই, তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসলে আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। আমরা যদি অর্থায়ন চাই আমরা তাদেরও অর্থায়ন দিতে পারি, কিন্তু কোনো ভারতীয় অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না। আমি নিজে এই ঘটনা ঘটবার পর ঈশ্বরের মন্দিরের যিনি এখানে প্রধান আছেন তার সাথে দুবার কথা বলেছি, এবং শুধু তাই নয়, আমি বাইরে এগুলো বলতে পারি না যে আমি বাংলাদেশের ভীষণ অ্যাটাক করব, কারণ ভারতবর্ষ সরকার তাকে অ্যালাউ করেছে। এটা তাদের এখতিয়ারে পড়ে, আমার এখতিয়ারে পড়ে না। কোনো জাতীয় পতাকাকে অসম্মান করা এটা আমাদের এখতিয়ারে, কারো এখতিয়ারে পড়ে না। সব দেশকেই আমরা ভালোবাসি, সব দেশকেই শ্রদ্ধা করি। আর একটা কথা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাপারটা, আমি জুলাই ইংরেজিতে বলছি এই কারণে যেহেতু রেগুলেশনটা যাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশনস so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আমি যেমন সংখ্যালঘুদের উপরে ওয়াকফ প্রপার্টি নিয়ে যখন তাদের ধর্ম নিয়ে নেওয়া হয়, তাদের ধর্মীয় অধিকার, সেটাও যখন প্রকাশ করি, তেমনি আমি মনে করি যে কোনো কারো তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। মনে রাখবেন এই পৃথিবী একটাই দেশ, আমাদের সবার রক্ত এক, দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। এটাও আমি জানি দিল্লিতে অনেক সময় বাংলা ভাষায় কথা বললে তাকে অনুপ্রবেশকারী বলে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, অনেক অত্যাচার পর্যন্ত করা হয় অনেক জায়গায়। তা সত্ত্বেও আমরা মুখ বুঝে সহ্য করি। বাংলা ভাষায় কথা বলাটা অপরাধ নয়, যেমন অন্য ভাষায় কথা বলাটাও